গমন গমন হচ্ছে লোকোমোশন, LOCO, লোকোমোশন, MOTION। গমন গমন ব্যাপারটা কি? উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে, উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে স্থান পরিবর্তন করাকে বলে গমন। উদ্দীপকের প্রভাবে, উদ্দীপক মানে জল হতে পারে, আলো হতে পারে, উদ্দীপকের প্রভাবে অথবা স্বতঃস্ফূর্ত হবে। স্বতঃস্ফূর্ত মানে নিজের ভেতর থেকে, কেউ বলে দেবে না। স্বতঃস্ফূর্ত অঙ্গ যেমন এরকম হাত পা নাড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা হচ্ছে গমন। তো এই চলন, এই গমনের উদ্দেশ্যটা কি? গমনের উদ্দেশ্য হচ্ছে খাদ্য খোঁজা। খাদ্য খোঁজার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় প্রাণীরা গমন করে থাকে। গমন সাধারণত কারা করে? প্রাণীরা করে। কিসের জন্য যায়? খাদ্যের সন্ধানে যায়, যেখানে গেলে খাবার পাওয়া যাবে। আত্মরক্ষার জন্য গমন করে। কোনো মনে কর কোন একটা হরিণ বুঝতে পারলো আমাকে আমাকে ধরার জন্য কোনো বাঘ বা সিংহ এগিয়ে আসছে, তখন ও ছোটে না? হ্যাঁ, কোনো স্টুডেন্ট অন্যায় করছে, কোনো মাস্টার তার কাছে এগিয়ে গেল, মানে তেড়ে যাচ্ছে, সে অন্যায় করেছে বুঝতে পারছে, তখন তাকে ধরলে পরে তখন মেরে দেবে, থাপ্পড় মারবে, যাই করুক। আর এই যে মারবে এই ভয়ে, তখন সে কী করে? সে নিজের জায়গা থেকে দূরে সরে যায়। স্যার এরকম হবে না, এরকম বলে দূরে সরে যাচ্ছে। সে কি স্যারের কাছে আসে? কাছে অনেক সময় আসে, পা ধরার জন্য আসে। তা তো গমন করতে হয়, আত্মরক্ষার জন্য গমন। তারপরে কি হয়? নিরাপদ বাসস্থানের জন্য গমন করতে হয়। নিরাপদ বাসস্থান, যেখানে গিয়ে ঘুমালে পরে, রেস্ট নিলে পরে আশপাশ থেকে কেউ বিরক্ত করতে আসবে না। নিরাপদ বাসস্থানের জন্য গমন করতে হয়। গমন করতে কি করে? আর কি জন্য করতে হয়? প্রজননের জন্য গমন, প্রজননের জন্য গমন করতে হয়। প্রজননের জন্য গমন মানে ধর বংশ বিস্তার করার জন্য। যেমন যে ইলিশ মাছ, এরা কি করে? এমনিতে সমুদ্রে থাকে, কিন্তু এই বর্ষার এই সময়টাতে সমুদ্র থেকে নদীর মোহনার মধ্যে ঢুকে পড়ে। সমুদ্র তীরবর্তী যে নদীগুলো আছে, সেই মোহনের মধ্যে ঢুকে নদীর মধ্যে চলে আসে। কি জন্য? ডিম পাড়ার জন্য আসে। এটা কি? গমন। আবার কি? তোমার উপযুক্ত সঙ্গিনী খোঁজার জন্য গমন করে। হ্যাঁ, সঙ্গিনী খোঁজ করার জন্য গমন করতে হয়। এগুলো গমনের উদ্দেশ্য। এবার বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি আমাদের রয়েছে। অ্যামিবা, এককোষী প্রাণী অ্যামিবা, এদের গমন অঙ্গ নাম হচ্ছে ক্ষণপথ, আর এদের গমন পদ্ধতির নাম হচ্ছে অ্যামিবয়েড গমন। অ্যামিবার কথা বলছি। অ্যামিবা দেখতে এরকম, এটা একটা অ্যামিবার কথা বলছি। এই অ্যামিবাটা কি করবে? এখানে আছে, এ মনে করো সামনের দিকে যাবে, এই দিকটাই যাবে, সামনের দিকে যাবে। অ্যামিবা যেদিকে গমন করতে চাইবে সেদিকে কি করে? অ্যামিবা যেদিকে গমন করতে চাইবে তার দেহের যে সাইটোপ্লাজমটা আছে, সাইটোপ্লাজমের দুটো অংশ, একটা আছে বাইরের দিকের একটা অংশ আছে, এটাকে বলে অ্যাক্টোপ্লাজম। বাইরের দিকের অংশটার নাম অ্যাক্টোপ্লাজম, আর ভেতরের দিকে যে অংশটা আছে তার নাম অ্যান্ডোপ্লাজম। এটা ভেতরের দিকের নাম অ্যান্ডোপ্লাজম, বাইরের দিকের নাম অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টো, AYTO, অ্যাক্টোপ্লাজম। আর ভেতরের দিকে যে অংশটা আছে অ্যান্ডোপ্লাজম। অ্যান্ডোপ্লাজম। এইভাবে যখন গমন করে, ধরো কি করবে? ডান দিকে যাবে, তখন কি করে? অ্যামিবার যেদিকে গমন করতে চাইবে সেদিকে এরকম ঘটনাটা ঘটে। লক্ষ্য রাখো, একটা
ওর অ্যাক্টোপ্লাজমটাকে প্রসারিত করে দেয়। অ্যাক্টোপ্লাজমটাকে মানে ভেতরে তো প্রোটোপ্লাজমের দুটো অংশ আর কি, বাইরের দিকের অংশটা প্রাচীর কোষ পর্দার দিকের অংশটার নাম হচ্ছে অ্যাক্টোপ্লাজম, আর ভিতরেরটার নাম অ্যান্ডোপ্লাজম। যেদিকে গমন করবে ওদিকে অ্যাক্টোপ্লাজমের গাঢ়ত্বটা বাড়ায়, অ্যাক্টোপ্লাজমের গাঢ়ত্বটা ওই দিকটায়, যেদিকে গমন করছে ওদিকে একটা টিউমার মতো তৈরি করে ওখানে অ্যাক্টোপ্লাজমটা বাড়িয়ে দেয়। এরপরে এর ভেতরে এরপরে কি করে, এর মধ্যে এই তোমার যে অ্যান্ডোপ্লাজম আছে এটাকে এর ভেতরের দিকে বাড়িয়ে দেয়। এই যে সামনের দিকে যে বাড়িয়ে দিল, এই অংশটার নাম হচ্ছে ক্ষণপথ। এই অংশটার নাম কি, ক্ষণিকের জন্য তৈরি হওয়া পথ, ক্ষণপথ তৈরি হলো। এবার এর পরবর্তী ধাপে কি করবে, এরকম হয়ে যায়। অর্থাৎ এরপরে দুটাতে এই ঘনপথটা গিয়ে সামনে কোনো কঠিন বস্তুর কাছে গিয়ে আটকে পড়ে, আর পেছনের দিকটা কি করে গুটিয়ে আসে। এই যে পেছনের দিকে এগুলো ছিল এক সময়, এগুলো এখন নেই, এটা সামনের দিকে চলে এসছে। আর এদিকটা হচ্ছে অ্যান্ডোপ্লাজম আছে। এইভাবে কি করে এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যায়। দেখতে পাচ্ছি সামনে দিকে, পিছন দিকে সামনে দিকে গেছে। তাহলে কি বলছি, অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপথ, আর অ্যামিবার গমন পদ্ধতিকে বলে অ্যামিবয়েড গমন। অ্যামিবার গমন করে কিভাবে, অ্যামিবার যেদিকে গমন করতে চাবে সেদিকে ক্ষণপথ তৈরি করে, যেদিকে গমন করতে চায় সেদিকে একটা ক্ষণপথ তৈরি করে। ক্ষণপথের মধ্যে কি করে, ওর কোষ পর্দার ভিতরে যে অ্যাক্টোপ্লাজমটা আছে সেই অ্যাক্টোপ্লাজমটাকে প্রথমে ওই ক্ষণপথের দিকে জমা করে, তারপরে তার ভিতরে ওই অ্যান্ডোপ্লাজমটা চলে আসে। অর্থাৎ ওর ভিতরে প্রোটোপ্লাজমটা সামনের দিকে একটা দিকে যেদিকে যাবে সেদিকে জমা হয়। জমা হওয়ার পরে একটা তোমার টিউমার মতো তৈরি হতে হয়। যে টিউমারটা যে বললো ক্ষণপথ, সেই টিউমারটা আর একটু বড় হয়ে গিয়ে শক্ত কিছুর মধ্যে আটকে যাবে। সেই সঙ্গে পিছনের দিকের অংশটা আস্তে আস্তে সামনের দিকে গুটিয়ে আসে এবং আরও যখন সামনের দিকে এগোবে তখন আমার নতুন করে আবার ক্ষণপথ তৈরি করে সামনের দিকে এগোবে। এইভাবে এইবার গমন পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। তোমাকে এরকম একটা প্রাণীর নাম দেখাচ্ছি। এই যে প্রাণীটা, এটার নাম হচ্ছে কি, প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। প্যারামেসিয়ামের গমন অঙ্গ কি, সিলিয়া। সিলিয়া কিরকম, এদের দেহের মধ্যে এরকম লোম রয়েছে, এদের দেহের মধ্যে এরকম লোম আছে। সারা দেহে একদম পেছন সামনে থেকে দুই পাশে পুরো দেহটার মধ্যে চারিদিকে দেহের পরিধি বরাবর লোম আছে। এই লোমগুলোকে বলা হয় কি, সিলিয়া। এরা জলজ প্রাণী, জলে থাকে। এবার যখন কি করে, মনে করো এই সামনের দিকে যাবে, তখন কি করে, সামনের দিকে যাওয়ার সময় এই যে সিলিয়াগুলো যেটা আছে, এই সিলিয়াগুলো প্রথমে এইরকম থাকে, এরকম ভাবে সিলিয়াগুলো থাকে। এবার দেখো এই সিলিয়াগুলো যদি কি করে, প্রত্যেকটা সিলিয়াকে এরকম ভাবে পিছন দিকে ঠেলে, এই সিলিয়াগুলো যদি পিছন দিকে ঠেলে দেয়, সিলিয়াগুলো পিছনে জলের মধ্যে কি করবে, চাপ দেবে, তো তার প্রতিক্রিয়া বলে ফলে কি হবে, সিলিয়াটা সামনের দিকে, মানে প্যারামেসিয়ামটা এগিয়ে আসবে, প্যারামেসিয়ামটা সামনের দিকে এগিয়ে আসবে। তখন কি হবে, এই লোমগুলো এরকম হয়ে যাবে, মানে সিলিয়াগুলো এরকম হয়ে যাবে।
বুঝছে? মানে সিলিয়াগুলোকে পিছনে জলের মধ্যে চাপ দিতে থাকে, হ্যাঁ, চাপ দেওয়ার ফলে প্রতিক্রিয়া বলে প্যারামিশিয়াম সামনের দিকে এগিয়ে যায়। এবার যখন ও দিক পরিবর্তন করতে চাইবে, দিক পরিবর্তন, মনে করো এটা এই সিলিয়াটা কি বলবো, আমি সামনের দিকে যাবো না, ওই নিচের দিকে আসবো বা এই দিকে আসবে, এই দিকটা আসবে মন হলো, তখন কি করবে, ওই যে সিলিয়া যেটা আছে প্যারামিশিয়াম এদিকে মুখ করলাম, এবার কি করবে, এদিকে 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 সিলিয়া যেগুলো ছিল এগুলো এদিকে, মানে তোমার এগুলোর মুভমেন্ট হবে, আর এগুলো যেগুলো আছে এক পাশের গুলো যেগুলো আছে এগুলো কিছু করবে না। যেদিকে যেদিকে সরতে চাইবে, ঘুরতে চাইবে, ওদিকে সিলিয়াগুলোকে সোজাই আছে, আর উল্টো দিকের গুলো কি করেছে, জলের মধ্যে চাপ দিচ্ছে, পরে এটা নিচের দিকে এরকম নিচের দিকে নেমে যাবে। এইভাবে প্যারামিশিয়াম কি করে সিলিয়ার সাথে গমন সম্পন্ন করে, একে সিলিয়ারি গমন বলা হয়। এরপরে আরেকটা প্রাণীর কথা বলছি, যে এককোষী প্রাণী, এটার নাম হচ্ছে কি ইউগ্লিনা। এটা যে ফ্লাজেলা, ইউগ্লিনার গমনাঙ্গ যে ফ্লাজেলা, ইউগ্লিনার গমনাঙ্গ কি ফ্লাজেলা। প্রত্যেকের একটা করে নিউক্লিয়াস দিতে পারো, কারণ একটা নিউক্লিয়াস আছে একটা করে, এটা ফ্লাজেলা। এবার এই এটার নাম কি ইউগ্লিনা, ইউগ্লিনা। ইউগ্লিনার সাহায্যে কি করে, ইউগ্লিনা ফ্লাজেলার সাহায্যে গমন করে, ইউগ্লিনা কি করে ফ্লাজেলার সাহায্যে গমন করে। এই যে লেজটা আছে, লেজটাকে ফ্লাজেলা বলে, এই লেজটা কি করে এরকম উপর নিচে আন্দোলন করে, লেজটাকে এরকম ভাবে দোলায় আর কি। লেজটাকে দোলানোর ফলে কি জলের মধ্যে যে চাপ দেবে, সেই চাপের প্রতিক্রিয়াতে এই প্যারামিশিয়ামটা, ইউগ্লিনাটা সামনের দিকে এগিয়ে আসে। যে লেজটাকে ক্রমাগত আন্দোলিত করে, ওই আন্দোলনের ফলে জলের মধ্যে যে প্রতিক্রিয়া করে, জল সেই প্রতিক্রিয়া বলে ইউগ্লিনা সামনের দিকে এগিয়ে যায়। মানুষের গমন পদ্ধতিকে বলা হয় দ্বিপদ গমন। মানুষ দুটো পায়ের সাহায্যে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে যায়। এবং মানুষের দুটো পা থাকলে কি যেতে পারে না, মানুষের দুটো পায়ের সঙ্গে তার মধ্যে যে বিভিন্ন অস্থি সন্ধিগুলো আছে, তারপরে কতগুলো পেশি আছে, তো সামগ্রিক কাজের ফলে মানুষ কি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। মানুষের শরীরে বিশেষ কতগুলো পেশি আছে। পেশি আসলে কি, পেশি তিন রকমের হয়, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। ঐচ্ছিক পেশি এরকম দেখতে হয়, এই একটা হলো, এই একটা পেশি হলো, এরকম দেখতে, এগুলোকে বলা হয় কি ঐচ্ছিক পেশি। আবার কতগুলো পেশি আছে অনৈচ্ছিক পেশি। যে সমস্ত পেশিগুলো বঙ্গে করে জল ছড়িয়ে না, ঐচ্ছিক পেশি। আচ্ছা, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক,
ঐচ্ছিক পেশি, এই ঐচ্ছিক পেশি আমাদের যে শরীরের মধ্যে যে বিভিন্ন আর অস্থি রয়েছে, আমাদের শরীরে যে বিভিন্ন হাড় রয়েছে, সেই হাড়ের সঙ্গে এই ঐচ্ছিক পেশিগুলো যুক্ত থাকে। তো আমাদের শরীরের বিশেষ বিশেষ কতগুলো হাড় এবং তার সঙ্গে যুক্ত যে পেশিগুলো আছে সেগুলো একবার দেখবো। আমার সঙ্গে সঙ্গে করো, নাক বানা, টুকনি বানাও, জায়গা তোমার কথা বলার জায়গা থাকলে এখান থেকে ঘর থেকে বেরিয়ে যাও। যা কম পড়ে যাচ্ছে, নতুন পেজে করে, নতুন পেজের মধ্যে কর। আমি জায়গা পাচ্ছিলাম না নিজের দিকে। পাবি না, পাবি নাকি? চল না আরে ওই জায়গায় শুরু আছে।
এবার আমরা দেখি কোথায় কি রকম পেশি আছে। তোমার বিভিন্ন রকমের পেশি রয়েছে, যেমন একটা হচ্ছে ফ্লেকশন পেশি, ফ্লেকশন, FLEXON, ফ্লেকশন মাসল, MUSCLE, ফ্লেকশন মাসল। যে পেশির সংকোচনে কি হয়, মানে দুটি অস্থি পরস্পরের কাছে চলে আসে, তাকে বলে ফ্লেকশন মাসল। যে পেশি সংকোচনে দুটি অস্থি পরস্পরের কাছে চলে আসে। ব্যাপারটা দেখো, আমাদের এই যে হাতটা আছে, এই হাতের এইখানটায় এরকম এই আলাদা 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 ক্লিক করলাম। যখন হাতটা এরকম ভাঁজ করি আমরা, তখন আমাদের এই হাতটা এই জায়গাটা উঁচু হয়ে যায় না? হ্যাঁ, এই যে এই জিনিসটা এখানে, এই যে পেশিটা আছে, এই পেশিটার নাম হচ্ছে কি? এই পেশিটার নাম হচ্ছে তোমার গিয়ে বাইসেপস, বাইসেপস, BICEPS, বাইসেপস মাসল, MUSCLE, বাইসেপস মাসল। এই বাইসেপস মাসল আছে, তার আগে তোমাকে জানতে হবে এই মাসল পেশি, এই ঐচ্ছিক পেশিগুলো অস্থির সঙ্গে লেগে থাকে। কার সঙ্গে লেগে থাকে? আগে আমরা শরীরের মধ্যে আগে হাড়গুলো তৈরি করি, প্রথমে হাড় তৈরি করি, তারপর মাসল তৈরি করব। আমাদের এদিকে তাকাও, এখানে যে কাঁধটা আছে, এটা কাঁধ, তো এই কাঁধের মধ্যে খাঁজ মতো হবে, এই কাঁধের এখানে তাই হবে। এবার এখান থেকে হয়েছে, এটার নাম হচ্ছে হিউমেরাস। এই অস্থিটার নাম কি? হিউমেরাস। হিউমেরাস। HUMERUS, HEMURUS, হিউমেরাস। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা, SCAPULA, স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা আর হিউমেরাস, হিউমেরাসের অগ্রপ্রান্তটা বলের মতো, হিউমেরাসের অগ্রপ্রান্তটা কি বলের মতো? এটা একটা বলের মতো, আর এটা কাপের মতো আছে। আমাদের এখানে যে স্ক্যাপুলাটা একটা কাপের মতো, এটা বলে এই যে দুটো অস্থির মধ্যে যে সংযোগটা রয়েছে, এটার নাম হলো বল এবং বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল ও সকেট, বল ও সকেট জয়েন্ট। এই বল ও সকেট জয়েন্টের উদাহরণ কি? তোমার গিয়ে হিউমেরাস আর স্ক্যাপুলার সংযোগস্থল, হিউমেরাস এবং স্ক্যাপুলা। হিউমেরাস, 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 হিউমেরাস ও স্ক্যাপুলা, স্ক্যাপুলা, স্ক্যাপুলার সংযোগ।
এটা যে বল আর সকেট জয়েন্ট উদাহরণ, বল আর সকেট জয়েন্ট এদিকে যখন হলো এদিকেও তাহলে তাই হবে, এটা দেখাতে যাচ্ছি না। এরপরে বল আর সকেট জয়েন্ট আরো আছে আমাদের এই যে যেটা তোমার ফিমার আর উরু, এই পাছার এখানে রয়েছে, মানে এখানে যে আমার যে থাইটা যেটা রয়েছে এই থাইয়ের ভিতরে একটা হাড় আছে যার নাম ফিমার বলে, কি বলে ফিমার। আর এই পাছার এখানে যেটা রয়েছে ওটার নাম হচ্ছে ফিমার ফিমার আমাদের শরীরের মধ্যে দুই জায়গাতে বল ও সকেট জয়েন্ট আছে, আমাদের দেহের মধ্যে দুই জায়গায় বল ও সকেট জয়েন্ট আছে। একটা হচ্ছে এই কাঁধের মধ্যে আছে যেটাকে বলে স্ক্যাপুলা স্কন্দ, আর হচ্ছে হিউমেরাস। আরেকটা যে আমাদের এখানে এই থাই থেকে যে আটটা এসছে ফিমার, আর হচ্ছে শ্রোণী চক্র। ফিমার এবং শ্রোণী চক্র, এদিকে দেখাও, শ্রোণী চক্রটা এরকম দেখতে হয়। শ্রোণী চক্র শ্রোণী চক্রটা এরকম দেখতে হবে, শ্রোণী চক্রটা এরকম, এটা এটা এটার নাম হচ্ছে শ্রোণী চক্র। শ্রোণী চক্র চক্র, এই শ্রোণী চক্রের মধ্যে এখানেও কিছু বল ও সকেট জয়েন্ট রয়েছে। তা এখানে কি এটা বলের মতো এদিক থেকে এরকম আসবে, আচ্ছা হলো এই মাথাটা বলের মতো, আর এখানে সকেট এরকম এইরকম থাকে, এটা বিভিন্ন দিকে মুভ করতে পারবে, এটা বল ও সকেট জয়েন্ট। আবার বল ও সকেট জয়েন্ট আরেকটা উদাহরণ কি, বল ও সকেট জয়েন্ট, সকেট জয়েন্ট এটা হচ্ছে ফিমার, ফিমার এই হাড়টার নাম হচ্ছে ফিমার, ফিমার। আর একটা শ্রোণী চক্র, ফিমার আর শ্রোণী চক্র সংযুক্ত, ফিমার ও শ্রোণী চক্র, শ্রোণী চক্র এটা হচ্ছে বল ও সকেট জয়েন্ট উদাহরণ। আরেকটা জয়েন্ট আছে কবজা সন্ধি, হিন্ড জয়েন্ট, হাঁটুতে আর কনুইতে আছে। হাঁটু আর কনুই কি একদিকে ভাঁজ হয়, উল্টো দিকে ভাঁজ হয় না। হাঁটু আর কনুইয়ের মধ্যে কি আছে, হিন্ড জয়েন্ট। আর এগুলো সব এগুলো পড়ার বিষয়ের মধ্যে আলোচনা হচ্ছে, আমি আমার বাড়ির গল্প করছি না। হিন্ড জয়েন্ট এখানে কি কবজা সন্ধি, কবজা ক বয় জয় আকার, জাহাজের জয় আকার, কবজা সন্ধি। এখানে সন্ধি মানে মিলন স্থল, দুটো অস্থির সংযোগ স্থলকে বলা আছে সন্ধি বা অস্থি সন্ধি। দুটি অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। এবারে যে কবজা সন্ধি, কবজা সন্ধি কবজা, যেটা কিভাবে একটা দিয়ে দরজা যেমন একদিকে খোলে, এরকম আমাদের হাঁটু যেটা আছে একদিকে ভাঁজ হয়, উল্টো দিকে ভাঁজ হয় কি, হাত একদিকে ভাঁজ হয়, তাহলে কবজা সন্ধি। এই কবজা সন্ধিটা কিরকম, আমরা এখানে চলে আসছি, এখানে কবজা সন্ধি দেখাচ্ছি, তোমার এইরকম হবে। এখানে দুখানা হাড় আছে আমাদের, এই কনুইয়ের নিচের দিকে এই জায়গাটা দুটো হাড় আছে। একটার নাম কি তোমার রেডিয়াস, একটা রেডিয়াস আর একটা হচ্ছে আলনা।
এই এইদিকে ডান দিকে বাঁ দিকেটার নাম হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে আলনা, ইউ এল এন এ, আলনা, আর এটা হচ্ছে রেডিয়াস, আর এ ডি আই ইউ এস, রেডিয়াস। রেডিয়াসের উপরে হাড়টা কেমন, এটা কি মতো, মানে একটা মনে করো অর্ধেক অর্ধেক একটা পাইপ আছে, পাইপটা অর্ধেক কেটে দেওয়া হলো, তার অর্ধেক অংশ দেখা যায়। একটা যদি ফাঁপা পাইপের কে কী করে তোমার গিয়ে লম্বচ্ছেদ করা হয়, তার অর্ধেক অংশ এখানে, আর উপর থেকে আসবে কি, এদিকে তো বল বল আর সকেট এখানে রয়েছে, এখানে এখানে আসবে এটা, এরকম এই সন্ধিটা উপরের দিকটা একটা কি করে ব্যালনের মতো থাকবে, আর নিচের দিকে অর্ধেক তোমার গিয়ে এই পাইপকে কাটলে পরে যেমন হয় যে লম্বচ্ছেদ করা যায়, তার খাঁজের মধ্যে এখানে থাকবে এসে। এটা এই উপরের হাঁটার নাম কি, এটার নাম হচ্ছে হিউমেরাস, এইচ ই এম ইউ আর এ এস, হিউমেরাস। হিউমেরাস আর রেডিয়াস আলনার মধ্যে এই যে সন্ধিটা রয়েছে, এটার নাম কি, কবজা সন্ধি। তাহলে কবজা সন্ধির উদাহরণ কি, হিউমেরাস আর মানে আমাদের হাতের হিউমেরাস আর রেডিয়াস আলনার সংযোগস্থলের অস্থি সন্ধিটার নাম হচ্ছে কবজা সন্ধি। একটা কথা মুখস্থ রাখবে, মানুষের শরীরের সবচেয়ে দীর্ঘতম অস্থিটির নাম হচ্ছে ফিমার। আমাদের থাইয়ের যে ভিতরে যে অস্থিটা আছে ওটা সবচেয়ে লম্বা, ফিমার হচ্ছে দীর্ঘতম অস্থি, এটা লিখে রাখো। ফিমার মানুষের মানে মানুষের দীর্ঘতম অস্থি, মানুষের শরীরের শরীরের দীর্ঘতম অস্থি, সবচেয়ে বড় দীর্ঘতম অস্থি, এটার নাম কি তোমার ফিমার, এফ ই এম ই আর, ফিমার। আর তাহলে সবচেয়ে বড় যখন বলছে, ছোট ছোট অস্থিও আছে শরীরের মধ্যে, ছোট মেলে স্ট্যাপিস, ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে স্ট্যাপিস, ক্ষুদ্রতম অস্থি, এটার নাম হচ্ছে স্ট্যাপিস, এস টি এ পি ই এস। এটা কানে অবস্থিত, কানে, এটা কানে বলতে অন্তঃকর্ণে আছে। কান বলতে আমাদের যে কান, এই কান নয়, এই এই কানে, এটা যে কর্ণপট হয়, এটার নাম কি, কর্ণ না ভুলভাল বলছি, এটা কর্ণছত্র, এটা কি কর্ণছত্র। এই কর্ণছত্র শুধু শব্দটাকে গ্রহণ করতে সাহায্য করে। এর ভেতরে দিয়ে যে গর্তটা আছে ওটা কর্ণকুহর, আর ভেতরে রয়েছে কি তোমার তিনটে অস্থি আছে। আমাদের সবচেয়ে ছোট অস্থি মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, আমার তিন রকমের অস্থি আছে। আগের সিলেবাসে আমাদের কানের গঠন ছিল, এখনকার সিলেবাসে দেখছি কানের গঠন নেই। ইচ্ছা থাকলে পরে, আগ্রহী হলে পরে কান পড়িয়ে দেবো, কানের ভিতরটা কেমন আছে। মানে এই যে ক্ষুদ্রতম অস্থিটার নাম হচ্ছে স্ট্যাপিস, এটা কানে আছে। কান বলতে অন্তঃকর্ণে আছে, কানের কোথায় আছে, অন্তঃকর্ণে আছে, অন্তঃকর্ণে, অন্তঃকর্ণের মধ্যে তোমার ক্ষুদ্রতম অস্থি স্ট্যাপিস অবস্থিত। তাহলে আমরা কি দেখতে পেলাম, হিউমেরাস, রেডিয়াস আলনা, এদের সংযোগস্থলে রয়েছে কি, কবজা সন্ধি। এরকম হাঁটুর মতো এরকম আছে কবজা সন্ধি। আমার হ্যাঁ, ফিমারটা সবচেয়ে বড়, ফিমারটা সবচেয়ে বড়। এখানে এরকম কবজা আছে, এটা এরকম আছে, তার নিচে এরকম কাপের মতো হয়ে যাবে। এখানে আমাকে কিছু বলে যেতে হবে না। এটাও কি কবজা সন্ধি। এর নিচে যে দুটো হাড় আছে, এই হাড়গুলোর নাম হচ্ছে, এরা তো টিবিয়া আর ফিবুলা, টিবিয়া এন্ড ফিবুলা। ধরো এটার নাম হচ্ছে টিবিয়া, টি আই পি আই এ, টিবিয়া, আর ফিবুলা, এফ আই
DULA, টিবিয়া ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা এদের মধ্যে রয়েছে কি কবজা সন্ধি, এটা কবজা, হিন্ড জয়েন্ট, কবজা সন্ধি, কবজা সন্ধি। এবার আমরা দেখবো আমাদের শরীরে যে বিভিন্ন রকমের পেশিগুলো আছে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পেশি আছে। একটা বাইসেপস পেশি দেখিয়েছি, যখন এই হাতটাকে ভাঁজ করা হবে, হাতটা ভাঁজ করার সময় এই পেশিটা তখন টান পড়ে, এই পেশি যদি টান না দেয় এই হাতটা ভাঁজ হবে না। আবার যখন এখানে হাড়ের মধ্যে রয়েছে কি রেডিয়াস আলনা আর এখানে হিউমেরাস, এই দুটো অস্থি কাছাকাছি ছিল, এবার দূরে সরাবো, দূরে সরাতে গেলে তাহলে এখানে এই পেছন দিকে রয়েছে ট্রাইসেপস পেশি। এবার এখানে রয়েছে ট্রাইসেপস, এখানে যে পেশিগুলো আছে ট্রাইসেপস, এই ট্রাইসেপস এগুলো সব অবশ্য হাড়ের সঙ্গে লেগে থাকে, এমনি থাকে না, এই পেশিগুলো সব হাড়ের সঙ্গে লেগে থাকে। এটা যে ট্রাইসেপস পেশি, ট্রাইসেপস, TRICEPS, ট্রাইসেপস পেশি। তারপরে এই বুকের চেস্টের এখানে যে ডেলটয়েড, ডেলটয়েড পেশি, মনে করো এই হাতটা কি করবো উপরের দিকে তুলবো, হাতটা উপরের দিকে তুলবো, এই হাতটা উপরে তুলবো, তোলার জন্য এখানে ওই যে বুকের মধ্যে এখানে কি রয়েছে ডেলটয়েড পেশি আছে, এখানে রয়েছে ডেলটয়েড, এই পেশিটার নাম হচ্ছে ডেলটয়েড, DEL, ডেলটয়েড, TOID, ডেলটয়েড মাসল, ডেলটয়েড মাসল, ডেলটয়েড মাসল। আবার যখন উপরের দিকে হাতটা ছিল এবার নিচে নামাবো, তখন এখানে একটা তখন রয়েছে, সেটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। এটা পিঠের দিক করে আছে, আমাদের এরকম হচ্ছে পিঠ, এই পিঠের দিক করে রয়েছে ল্যাটিসিমাস ডরসি। এটা এমনি বাইরে থেকে দেখা যাবে না, ভেতর দিকে আছে, তোমাকে বোঝানোর জন্য আমি বাইরে থেকে দেখা দিলাম, এটা আসলে পিঠের দিকে আছে। কল্পনা করবে এটা পিঠ, এটা পিঠ কল্পনা করো তাহলে হবে পিঠ। এটার নাম এই পেশিগুলোর নাম কি? ল্যাটিসিমাস, LATI, ল্যাটিসিমাস, LATI, ল্যাটিসিমাস, SSI, ল্যাটিসিমাস, ল্যাটিসিমাস, MUS, ডরসি, DORSI, ল্যাটিসিমাস ডরসি। হলো? এটা কি হয়, যখন হাতটা উপর থেকে নিচের দিকে নামাও তখন কাজ করবে। আবার যে আমাদের যে পায়ে যে ডিমটা রয়েছে, এই যে এখানে মানে এই যে তোমার যে টিবিয়া ফিবুলা যেটা রয়েছে, টিবিয়া ফিবুলাকে ঘিরে এখানে এক রকমের অস্থি আছে, এটা যে গ্যাস্ট্রোকনেমিয়াস। এই ডিমের মধ্যে, পায়ের ডিমের মধ্যে যে অস্থিটা রয়েছে, পেশিটা রয়েছে, তার নাম কি? গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রো, GAS, গ্যাস্ট্রো, TRO, গ্যাস্ট্রোকনেমিয়াস, MIOUS, গ্যাস্ট্রোকনেমিয়াস। এই গ্যাস্ট্রোকনেমিয়াস, এই যেটা অস্থিগুলো মাসেলগুলো আছে, এটা কখন লাগে? যখন আমরা হাঁটুটা তুলি উপর দিকে, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, তখন হাঁটু প্রথম ওঠে, তো ওই হাঁটুটাকে টেনে ধরে, হাঁটুটাকে টেনে উপর দিকে তোলে, গ্যাস্ট্রোকনেমিয়াস। আরেকটা হচ্ছে এক্সটেনসর ডিজিটোরিয়াম, এক্সটেনসর ডিজিটোরিয়াম। যখন পায়ের পাতাটাকে উপর দিকে তুলতে হয়, পায়ের পাতাটাকে উপর দিকে তোলে, তখন এইখানটা রয়েছে, এদিকে তাকা, এইখানটায়, এইখানকার যে মাসেলগুলো রয়েছে, এটা এক্সটেনসর
extensor ex extensor tensor extensor digitorium 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 torium extensor digitorium extensor digitorium TIUM extensor digitorium TI extensor digitorium RIUM এটা RIUM আছে extensor digitorium extensor digitorium এবার যখন আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাই শুধু পাটা তুললেই শুধু হয়, পাটাকে সামনের দিকে এই ঠেলে দিতে হবে, তখন এখানে যে থাইয়ের মধ্যে যে মাসলটা আছে এখানে এর উপরে এটার নাম হচ্ছে তোমার কি এখানে যে মাসলগুলো আছে এটা হচ্ছে piriformis FORMIS piriformis তাহলে আমরা এই ছবিতে কি কি দেখলাম? এটা হচ্ছে কবজা সন্ধি, কোনইতে রয়েছে, হাঁটুর মধ্যে রয়েছে কবজা সন্ধি, বল ও সকেট জয়েন্ট রয়েছে আমার এখানে কাদের এখানে, হ্যাঁ, হিউমেরাস আর স্ক্যাপুলার সঙ্গে যুক্ত হচ্ছে বল আর সকেট জয়েন্ট, বল আর সকেট জয়েন্ট এখানে শনি চক্র আর ফিমারের মধ্যে রয়েছে। এছাড়া কি রয়েছে আমাদের, আবার কবজাতে কবজা সন্ধি আছে, এখানে কবজার এখানে কবজা সন্ধি, এই যে আমাদের এখানে যে কবজা রয়েছে এখানে কবজা সন্ধি, এখানে 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 8খানা হাড় আছে। এই ছোট ছোট হাড়গুলোর মধ্যে একরকম যে দুটো অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। এখানে রয়েছে কবজা সন্ধি, এখানে কবজা কবজা এটা তো কবজা সন্ধি, ওটার নাম আচ্ছা। এবার আমাদের যে মাসেলগুলো রয়েছে, যে পেশিগুলোর সংকোচনের ফলে যে পেশিগুলো প্রাণী তার ইচ্ছা অনুসারে সংকুচিত করতে পারে, যে পেশিগুলো প্রাণী তার এদিকে সরে ওর অসুবিধা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, আর সব যে পেশিগুলো প্রাণী তার ইচ্ছা অনুসারে সংকোচন প্রসারণ করতে পারে তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। এখানে আমরা যতগুলো পেশি দেখিয়েছি সেটা সব ঐচ্ছিক পেশি, এটা প্রাণী তার ইচ্ছা অনুসারে এগুলা সংকোচন প্রসারিত করতে পারে। যেমন বাইসেপস পেশি, এটা কখন কাজ করে? যখন দুটি অস্থিকে পরস্পরের কাছে আনে, এই যে এখানে বাইসেপ দুটো, এখানে হাড়ের মধ্যে একটা দুটো অস্থি আছে আর এখানে একটা অস্থি কাছে আনলো, এটার জন্য হচ্ছে বাইসেপস পেশি। আবার যখন ট্রাইসেপস উল্টো, যখন এটা যখন কাছে দুটো হাড় ছিল, দুটো হাড় কাছাকাছি ছিল, এরকম কাছাকাছি আছে, দূরে সরাচ্ছে, আর ওইটা দিয়ে দেখলে এই দুটো অস্থি পরস্পর থেকে দূরে সরে গেল, তার জন্য যে পেশিটা সেটা হচ্ছে ট্রাইসেপস। এখানে ট্রাইসেপস, এই যে ট্রাইসেপস দিয়েছি, ট্রাইসেপস পেশি। এবার যখন হাতটাকে উপরের দিকে তুলবো, যে টান দেবে, সে টানের জন্য যে ডেলটয়েড পেশি। আর যখন উপরে হাতটাকে নিচে দিকে না হলো, তখন হচ্ছে কি ওই যে ল্যাটিসিমাস টর্সি, ল্যাটিসিমাস টর্সি, ওটা পিঠের দিকে করে আছে, পিঠের দিকে করে আছে ল্যাটিসিমাস টর্সি। এবার যখন আমরা যখন রাস্তায় হাঁটা চলা শুরু করবো, হাঁটতে শুরু করবো, তখন প্রথমে কুনুইটা উঠবে, এই কুনুইটা কুনুই বলছি সরি গোড়ালিটা উঠবে। এই গোড়ালিটা ওঠার জন্য এখানে কি গ্যাস্ট্রোকনেমিয়াস নামক অস্থিটা ওখানে কাজ করবে। গোড়ালি উঠে গেল,
এবার তারপরে কি করবে, পায়ের পাতাটাকে তুলতে হবে। পায়ের পাতাটাকে তোলার জন্য কি কোন এই যেটা এক্সটেনসর ডিজিটোরিয়াম, এক্সটেনসর ডিজিটোরিয়াম নামক পেশি কাজ করবে পায়ের পাতাটাকে তোলার জন্য। তারপরে পাটাকে সামনে দিয়ে এগিয়ে দেবে কে, এই যে পিরিফর্মিস, পিরিফর্মিস। এটুকু বোঝা হলো। এবার মানুষের গমন পদ্ধতি, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে কিভাবে। যখন মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তখন দুটো পায়ের উপরে দেহের সমস্ত ভার ন্যস্ত থাকে। যখন মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তখন দুটি পায়ের উপরে দেহের সমস্ত ভার উপরে ওই দুটো পায়ের মধ্যে থাকে। এবারে যখন যেতে হয় সামনের দিকে তখন প্রথমে কি হয়, দেহটাকে সামনে আগে দিতে হয়, প্রথমে শরীরটাকে সামনের দিকে ঝুঁকাতে হয়। যখন এই শরীরের সামনে এরকম থাকতে পারবো কি, পড়ে যাচ্ছি তো, তখন ব্যালেন্স করার জন্য কি করে, তখন পাটা উপরের দিকে তোলে, বা পাটাকে প্রথমে তোলে। তাহলে মানুষ যখন সামনের দিকে এগোতে চায় তখন কি হয়, তার দেহের উপরই অংশটা মানে কোমরের উপর থেকে কি হয় সামনের দিকে ঝুঁকে পড়ে, ঝুঁকে পড়লে দেহের ভার কেন্দ্র সরে যায়, দেহটা সামনের দিকে পড়ে যাওয়ার উপক্রম হয়। সেটাকে ব্যালেন্স করার জন্য তখন কি করে, তোমার পায়ের মধ্যে যে গ্যাস্ট্রোকনিমিয়াস নামক যে পেশিগুলো আছে, গ্যাস্ট্রোকনিমিয়াস যেটা পায়ের ডিমের মধ্যে রয়েছে, কোনটা এই যে এই জায়গাটা এইখানটা যেটা উঁচু ঢিপির মধ্যে থাকে, গ্যাস্ট্রোকনিমিয়াস। ওই গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি সংকুচিত হয়, সংকুচিত হলে পরে গোড়ালিটা উপর দিকে উঠে আসে। গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি সংকোচনের ফলে গোড়ালি মাটির দিকে উঠে আসে। যখনই গোড়ালি উঠে এলো, আমার তো দেহটা সামনের দিকে ঝুঁকে গেছে, তখন কি পাটাকে তুলতে হবে। তখন পায়ের পাতাটা কি করবে, তোমার পায়ের পাতাকে তোলার জন্য তোমার এক্সটেনসর ডিজিটোরিয়াম নামক পেশি সংকুচিত হয়, বলে পায়ের পাতাটা উঠে যায়। এবার পায়ের পাতা যখন উঠে গেল তখন এক পায়ের উপরে দেহের সমস্ত ভর ন্যস্ত থাকে, তখন একটা পায়ের উপরে দেহের সমস্ত ভরটা থাকে। এই সময় কি করবে, আমাদের পিপি পিরিফর্মিস থাইয়ের উপরে যে পেশিগুলো আছে, পিরিফর্মিস সংকুচিত হয়ে পাটাকে সামনের দিকে, বা পাটাকে সামনের দিকে দিয়ে কি করে মাটির মধ্যে গিয়ে মাটির উপরে তুলে ধরে। এবার যখন পাটাকে এরকম সামনের দিকে দিল তখন পৃথিবীর আকর্ষণে কি করে, মধ্যাকর্ষণ শক্তিতে পাটাকে মাটিতে টেনে নেবে। তুমি বেশিক্ষণ রাখতেও পারবে না, তোমাকে মাটির দিকে পাটাকে টেনে নেবে। হয়ে গেল। এবার যখনই একটা পাটা চলে গেল, দেহটা তো এক জায়গায় দাঁড়িয়ে নেই, তো সামনের দিকে আরো যেতে চাইছে, তখন আবার একই ঘটনা ডান পা দিয়ে হবে, একই ঘটনা ডান পা দিয়ে হবে। এবং এই মানুষ যখন এরকম বিপদ শেষে ভ্রমণ করে, তখন যখন তার বা পাটা সামনে যায়, যখন আমরা গমন করি, যখন বা পাটাকে সামনে দেবো তখন কি করবে, হাতটা কোন দিকে যাবে, যখন আমরা যাচ্ছি তখন এরকম বাপ পা যখন সামনে যায়, বা হাতটা সামনে যায়, তখন ডান হাতটা পিছন দিকে সরে যায়। হ্যাঁ, মানে যে পাটা সামনে দিকে দেবো আমার উল্টো দিকের হাতটা কি করবে, পিছন দিকে সরে যাবে। এইভাবে মানুষ কি করে দ্বিপদের সাহায্যে দুটো পায়ের সাহায্যে গমন সম্পন্ন করে থাকে। এই গমন করার সময় মানুষের দ্বিপদে যখন গমন করে তখন তাদের যে তোমার গিয়ে লঘু মস্তিষ্ক আছে, লঘু মস্তিষ্ক, এছাড়া অন্তঃকর্ণের মধ্যে তোমার গিয়ে ওই অটোলিথ নামক অঙ্গ রয়েছে, দেহের ভারসাম্য তোমার রক্ষা করতে সাহায্য করে থাকে। ঠিক আছে। এছাড়া এরপর যেটা আছে আমাদের ওই মাছের ক্ষেত্রে, এটা মাছটা দেখে দেওয়া যায়। মাছ, এটা মাছের ছবি প্রথমে আঁকি, মাছের ছবি বানাও, মাছের ছবি বানাও।
আচ্ছা, এবার এই যে মাছ আমি করছি, একটা রুই মাছের ছবি আঁকছি। এটা মাছের চোখ, এটা কানগুলো, এখানে একটা পাখনা আছে, মাছের ক্ষেত্রে রশ্মিযুক্ত পাখনা থাকে। মাছের শরীরে কি থাকে? রশ্মিযুক্ত জোর বিজোর মোট 7খানা পাখনা আছে। এই যে এই পাখনাটার নাম হচ্ছে কি? শ্রোণী পাখনা। শ্রোণী শ্রোণী পাখনা ওটা হবে বক্ষ পাখনা। আচ্ছা, আমাদের বক্ষ পাখনাটা এইরকম জায়গা করে হবে। এটা হচ্ছে বক্ষ পাখনা। বক্ষ বক্ষ পাখনা, শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনার সংখ্যায় দুটো, শ্রেণী পাখনার সংখ্যায় দুটো, আর এখানে হচ্ছে পায়ু পাখনা। পায়ু পায়ু পাখনা সংখ্যায় একটা, আর এখানে কি রয়েছে? লেজ। লেজ মানে পুচ্ছ পাখনা। লেজ, এটাকে বলে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা। এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা হলো। এরপরে কি আছে? এই মাছের শরীরে আঁশ রয়েছে, এরকম আঁশ রয়েছে পুরো দেহটার মধ্যে। এখানে আমার আঁশ থাকার উদ্দেশ্য নয়। এই মাছের শরীরের ভিতরে তোমার কি মায়োটাম পেশি আছে। মায়োটাম পেশি, ভি আকৃতির মায়োটাম পেশি আছে মাছের দেহের ভিতরে। ভি আকৃতির মায়োটাম পেশি। মাছের মনে করো এই যে পেটের যে মাছের যে মেন যে হাড়টা আছে, শিরদাঁড়াটা আছে, এটা মাছের শিরদাঁড়াটা। তো এটা মাছের শিরদাঁড়া। এবার এর মধ্যে কি রয়েছে? এরকম ভি আকৃতির পেশি রয়েছে। এগুলোকে বলে ভি আকৃতির মায়োটাম পেশি। মায়োটাম, মায়োটাম পেশি। এবার মাছ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কি করে? তাদের পাখনাগুলো যেমন গমনে সাহায্য করে, ওই যে মায়োটাম পেশি ওটাও গমনে সাহায্য করে। কিভাবে? যখন মাছ
নিচের জলের গভীর থেকে উপরের দিকে উঠবে, কখনো জলের নিচে ভিতরে ঢোকে, কখনো জলের উপরে উঠে আসে। যখন জলের উপরে নিচে যায় তখন এই বক্ষ পাখনা শনি পাখনাগুলো কাজ করে। বক্ষ পাখনা শনি পাখনাগুলো জলের উপরে নিচে যেতে সাহায্য করে। আবার যখন কোনো জলে কোনো জায়গায় এরকম স্থির হয়ে থাকে মনে করে, তখন এই যে বক্ষ পাখনা শনি পাখনাগুলো মেলে দেয়, স্থির হয়ে থাকে। আর যখন জলের মধ্যে সাঁতার কাটতে গিয়ে কোনো দিক পরিবর্তন করতে চাইবে, দিক পরিবর্তন বাদিক ডান দিক যাবে, তখন পুচ্ছ পাখনার সাহায্য নেয়। পুচ্ছ পাখনা যেদিকে জলটাকে ঝাপটা মারে তার উল্টো দিকে ওর শরীরটা সরে ঘুরে যায়। আর পৃষ্ঠ পাখনাটা কি করে, এরা তোমার গিয়ে দেহের ভারসাম্য দেহ গমনের সময় দেহের ভারসাম্য, মাছটা যেন কোনো দিকে হেলে না পড়ে, মাছটা যেন জলের কোনো দিকে হেলে না পড়ে ওই দিকে লক করে রাখা থাকে। আর এই যে মায়োটেম পেশিগুলো আছে, মাছ যখন জলের মধ্যে যায় তখন এর দেহটা এরকম ভাবে বেঁকে বেঁকে এগোয়, সোজা থাকে না। এই বাঁকার কারণে এই মায়োটেম পেশিগুলো সংকুচিত হয়, সংকুচিত করে দেহটাকে একদিকে বাঁকিয়ে আনে। যখনই বাঁকালো তখন যখনই বাঁকাবে যেদিকে, তখন জলের চাপ পড়বে, জলের উপর চাপ দেবে, তার প্রতিক্রিয়া বলে মাছটাকে উল্টো দিকে সরিয়ে দেবে। এইভাবে মাছ তার গমন সম্পন্ন করে থাকে। এটুকুন পড়ো বই থেকে।